নমস্কার, গল্প সিন্ধু চ্যানেলে সকলকে স্বাগত। শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য ছোট গল্প, বায়ুরোগ। হাঁসখালি থেকে গোয়ারি কৃষ্ণনগর পর্যন্ত যে রাস্তা চলে গিয়েছে, ওই রাস্তা বেয়ে যাচ্ছিলাম আমার এক আত্মীয়ের বাড়ি। বগুলা স্টেশনে নেমে সোজা পাকা রাস্তা। দুপুরের পর একাই হেঁটে চলেছি। পথে বড় একটা লোকজন নেই। বৃষ্টির দিন, আকাশ মেঘান্ধকার, জোলো হাওয়া বইছে। রাস্তার দুধারে বড় বড় গাছ থেকে টুপটাপ জল পড়ছে। দিনটা ঠান্ডা, রাস্তা হাঁটবার পক্ষে উপযুক্ত দিন বটে। ডোমচিতি গোয়ালবাগি ছাড়িয়েছি। রাস্তার দুধারে ঘন ঘন বাগান। আরও 8-10 মাইল রাস্তা যেতে হবে। একটা বাঁধানো সাঁকোর ওপর বিশ্রাম করব বলে বসেছি। এমন সময় আর একজন পথ চলতি লোক এসে আমার সামনের সাঁকোটাতে বসল। খানিকটা বসে সে আমার দিকে একবার চাইলে, তারপর একটু সংকোচের সুরে বললে, বাবু, আপনার কাছে দেশলাই আছে? তারপর দেশলাই নিয়ে বললে, আমার সঙ্গে তামাক আছে, একটু তামাক সাজবো, খাবেন? বললুম, না, দরকার নেই, আমি। লোকটা যেন একটু দুঃখিত হলো, বললে, না কেন বাবু, খান না, আমি সেজে দিচ্ছি। এমন সুরে বললে যে আমার জন্য তামাক না সাজতে পেরে তার মনে যেন সুখ নেই। একটু অবাক হয়ে চেয়ে দেখলুম ওর দিকে। চিনি নে শুনি নে কোনো কালে, আমি তামাক খাই না খাই তাতে ওর কি আসে যায়। অগত্যা বললুম, সাজো। এইবার তাকে ভালো করে দেখল। বয়স 30-এর মধ্যে, মুখশ্রী কাঁচা, লম্বা লম্বা চুল, গায়ে একটা খাকির শার্ট। কিন্তু ওর চোখ দুটো এত শান্ত ও এত নিরীহ যে দেখলেই তার উপর কোনো সন্দেহ বা অবিশ্বাস আসে না। একটা ভাঙা ছাতি আর একটা বোঁচকা ওর সম্বল। ধরন ধারণে নিছক খাঁটি ভবগুড়ে। দুজনে একদিকেই পথ চলতে আরম্ভ করলুম। তারপর থেকে মামুদপুরের বাজারে এসে সন্ধ্যা হয়ে গেল। একটি মুদির দোকানে রাত্রের জন্য আশ্রয় নিলাম দুজনেই। কারণ সবাই বললে এখন দুর্ভিক্ষের সময়, সন্ধ্যার পরে এ পথে হাঁটা নিরাপদ নয়। অনেক সময় সামান্য পয়সার জন্য মানুষ খুন করেছে। আমার সঙ্গীর সঙ্গে ইতিমধ্যে আমার বেশ আলাপ পরিচয় হয়ে গিয়েছে। সে ব্রাহ্মণের ছেলে, নদিয়া জেলাতেই কোন গ্রামে বাড়ি। সংসারে কেউ নেই, দেশে দেশে ঘুরে বেড়ায়। বছরখানেক পথে বিপথে ঘুরবার পরে সম্প্রতি নিজের গ্রামে ফিরে যাচ্ছে। একটা স্বভাব দেখলুম তার। সাধারণের পক্ষে স্বভাবটা খুব অদ্ভুত বলতে হবে। লোকের এতটুকু উপকার করতে পারলে সে যেন বেঁচে যায়। কাছের লোককে কি করে খুশি করবে, এই হলো তার জীবনের মস্ত বড় একটা নেশা। রাত্রে সেই রান্না করলে আমায় এতটুকু সাহায্য পর্যন্ত করতে দিলে না। খেতে বসে আমি বুঝলুম লোকটা পাকা রাঁধুনি। পাকা রাঁধুনি বললে সবটা বলা হলো না। রান্নার কাজে সে একজন শিল্পী, উঁচু দরের প্রতিভাবান শিল্পী। সত্যি অবাক হয়ে গেলাম তার রান্না খেয়ে। বললাম, কোথায় শিখলে হে এমন চমৎকার রান্না? ও বললে, কেউ শেখায়নি, এমনি হয়েছে। তুমি কলকাতায় কি অন্য কোথাও মোটা মাইনের চাকুরি পেতে পারো হে রান্নার কাজে? ধরো কোনো বড় লোকের বাড়িতে, এরকম করে বেড়াও কেন? সে হেসে বললে, তাও করেছি, কিন্তু আমার একটা বাতিক আছে বাবু, সেজন্য আর কোথাও চাকরি স্বীকার করতে ইচ্ছে হয় না। সে কথাটা খুলে বলি তবে, সেটাকে একরকম রোগও বলতে পারেন, হয়তো বা বায়ু রোগ।
আমি ম্যাট্রিক পাস করে ভেবেছিলাম আরও পড়ব, কিন্তু অবস্থা খারাপ ছিল বলে পড়ার খরচ চালানো গেল না, সুতরাং ছেড়ে দিতে হলো। তারপর চাকরির সন্ধানে বেরোই। সিংভূম জেলার একটা পাহাড় ও জঙ্গলাকীর্ণ জায়গায় খনি সংক্রান্ত কি জরিপ হচ্ছে। ঘুরতে ঘুরতে সেখানে গিয়ে জুটলাম। মস্ত বড় মাঠে অনেকগুলো তাঁবু পড়েছে, অনেক লোক। আমি একজন ওভারসিয়ারের তাঁবুতে রাঁধুনির কাজ পেয়ে গেলাম। লোকটির বয়স 40-এর ওপর হবে, একাই থাকে। একটা ছোকরা চাকর ছিল, আমি যাবার পরে তাকে জবাব দিয়ে দিলে। কিছুদিন সেখানে কাজ করবার পর মনিবের প্রতি আমার একটা অদ্ভুত ধরনের ভালোবাসা লক্ষ্য করলুম। কিসে সে খুশি হবে, কিসে তাকে তৃপ্তি দিতে পারবো খাইয়ে, এই হলো আমার একমাত্র লক্ষ্য। সে জিনিসটা একটা নেশার মতো আমায় পেয়ে বসলো। সেই জঙ্গলি জায়গায় খাবার জিনিস মেলে না। আমি হেঁটে দূর দূর গ্রাম থেকে মাছ তরকারি বহু কষ্টে সংগ্রহ করে এনে রাখতাম। মনিবকে সকল কথা খুলে বলতাম না যে কোথা থেকে কি জিনিস আনি। রান্না যতদূর সম্ভব ভালো করবার চেষ্টা করতাম, যাতে খেয়ে তৃপ্তি পায়। লোকটা যে ভালো লোক ছিল তা নয়, মাইনে বাকি ফেলতে লাগলো। বাজারের পয়সা চুরি করি এমন সন্দেহ মাঝে মাঝে করত। আমি সেসব গায়ে মাখিনি কোনোদিন। 4 মাস এইভাবে কাটলো। এই 4 মাসে আমার অন্য কোনো ধ্যান জ্ঞান ছিল না। কেবল মনিবকে ঠিক সময় দুটো খেতে দেব এবং ভালো খেতে দেব। কিরকম 2-1টা উদাহরণ দিই। একবার শুনলাম মুংলি বলে একটা পাহাড়ি নদীতে বাঁধ বেঁধে সাঁওতালরা বড় চিংড়ি মাছ ধরবে। মাছ জিনিসটা ওদেশে বড় দুর্লভ বস্তু, টাকা পয়সা ফেললেই পাবার জো নেই। চিংড়ি মাছ আনবার জন্যে ভয়ানক পাথর তাতা রৌদ্রের মধ্যে 7 মাইল চলে গেলুম এবং মাছ নিয়ে ফিরে এসে রান্না করে খাওয়ালুম মনিবকে। সে কথা বললুমও না যে কোথা থেকে মাছ এনেছি। 4 মাস পরে রান্নার খ্যাতি ও প্রভুভক্তির কথা জরিপের তাঁবুর সর্বত্র ছড়িয়ে পড়ল। সে দেশটাতে ভালো বাঙালি রাঁধুনি পাওয়া যায় না। সকলেই আমার মনিবকে বেশ একটু হিংসের চোখে দেখতে লাগলো। ক্রমে আমার কাছে চুপি চুপি লোক আসতে শুরু করলে আমায় ভাঙিয়ে নেবার জন্যে। বেশি মাইনে দিতে চায়, নানা রকম সুবিধে করে দিতে চায়। আমি কিছুতেই গেলাম না। জরিপের হেড কানুনগো 20 টাকা পর্যন্ত মাইনে দিতে চাইলে আমি তখন পাই মোটে 7 টাকা। কিন্তু টাকার সুবিধের কথা আমার মনেই উঠল না। আমার মনিবকে তো আমি এসব কথা কিছুই বলতাম না। মাস 5-6 পরে কি জানি কেমন কুবুদ্ধি হলো মনিবের। আমায় অকারণে বকুনি গালাগালি শুরু করলে। আগেও যে একেবারে না বকতে এমন নয়, কিন্তু তাতে মাত্রা থাকতো। পুরনো হওয়াতে মনি বোধহয় ভাবতে লাগলো আমার আর যাবার জায়গা নেই। কাজেই কারণে অকারণে গালমন্দ ক্রমেই মাত্রা ছাড়িয়ে উঠতে লাগলো। একদিন মনিব আমায় ডেকে বললে, শোনো, আলুতে বালি দিয়ে রাখোনি কেন? সব যে কল বেরিয়ে নষ্ট হয়ে গিয়েছে। সন্ধ্যার কিছু আগে আমি 8 মাইল দূরবর্তী দোকান থেকে সবে মাত্র তেল মশলা কিনে ফিরে এসেছি। বললাম, বালি তো দেয়াই ছিল। বর্ষাকালে বালি দিলেও কি কল বেরোনো সামলানো যায় বাবু? মনিব হঠাৎ চটে উঠে বললে, কি পাজি রাস্কেল, আমার সঙ্গে মুখোমুখি উত্তর? বলেই আমায় মারলে 2টো চড়। তারপর গট গট করে বাইরে চলে গেল। আমার হাত থেকে তেলের বোতল পড়ে চুরমার হয়ে গেল। মারের চোটে ও অপমানে কান লাল হয়ে উঠল। সেখানে বসে পড়লুম এবং অনেকক্ষণ শূন্য দৃষ্টিতে চেয়ে বসে রইলুম। কিন্তু
শুনলে আপনিও আশ্চর্য হবেন, এবং আমিও তখন আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে মনিবের উপর রাগের পরিবর্তে আমার উল্টো একটা করুণার উদ্রেক হলো। আহা, লোকটা জানে না যে ওর নিজের দোষে এবার আমি হাতছাড়া হয়ে যেতে বসেছি। হেড কানুনগোর তাঁবুতে খবর পাঠাবার অপেক্ষা মাত্র। কানুনগোর সঙ্গে যে আমার মনিবের সদ্ভাব নেই তাও সবাই জানে। খেয়েও কাল থেকে হাত পুড়িয়ে রেঁধে এখানে আর বাঙালি রাঁধুনি মিলছে না। এই কথা যতই ভাবি ততই ওর উপর করুণা ও অনুকম্পা গভীর হয়ে ওঠে। সে এক অপূর্ব অনুভূতি। ভগবান আমার বুকে এসে যেন তার আসন পেতেছেন। ওকে আমি ছেড়ে গেলে ওর কষ্ট হবে, এবং বিশেষ করে লোকটা কি বোকাই বনে যাবে। এই ভেবেই আমার মন গলে গেল। নিজের অপমান ভুলেই গেলাম একেবারে। রাত 8টা যখন বেজেছে তখন আমি উঠে গিয়ে রান্না চড়িয়ে দিলুম। তার আগেই ঠিক করে ফেলেছি আমি মনিবকে ছেড়ে কোথাও যাব না। ঘোড়ার সইসটা কিন্তু আড়াল থেকে আমার মার খাওয়াটা দেখেছিল। সে গিয়ে সবাইকে গল্প করেছে। ফলে সকাল থেকে এক হেড কানুনগোর কাছ থেকেই আমার কাছে 5বার লোক এলো আমায় ভাঙিয়ে নিতে। 3-4 দিন ধরে তারা সবাই আমাকে বিরক্ত করে মারলে। মনিব কাজে বেরিয়ে গেলেই তারা আসে। হেড কানুনগোর লোক এবং আরও লোক কত রকম লোভ দেখায়। মনিবের বিরুদ্ধে আমায় রাগিয়ে তুলবার চেষ্টা করে। হেড কানুনগো বাবুর সঙ্গে একদিন পথে দেখা। তিনি ঘোড়ায় চেপে কাজে বেরিয়েছিলেন। আমায় দেখে বললেন, ওহে শোনো, আমার লোক তোমার কাছে গিয়েছিল? বললুম, আগে হ্যাঁ। তা তুমি আসতে রাজি হও না কেন? শুনলাম সেদিন তোমায় মেরেছে। ছি ছি, কি বলে তুমি সেখানকার ভাত এখনো মুখে তুলছো? চলে এসো ওবেলা থেকে আমার ওখানে, কি বলো? আমি বড় বিপদে পড়ে গেলুম। স্বয়ং হেড কানুনগো বাবু, তাকে না বলি বা কি করে? এ তো আর উড়ে চাকর বা আদ্রালির দল নয়। হঠাৎ একটা বুদ্ধি মাথায় এলো। বললুম, হুজুর, আজই যাব আপনার ওখানে। দেখুন না, মিছে মিছে সেদিন অমনি মার দিলেন। কি হয়েছিল কি? কিছু না, ওর সোনার বোতামের সেটটা আমি মেঝেতে কুড়িয়ে পাই। পের নিজের বাক্সে তুলে রাখি। ভেবেছিলাম এলে দিয়ে দেব। তারপর আর মনে নেই। সন্ধেবেলা উনি এদিকে পরদিন সকালে বোতাম হারিয়েছে বলে খুব তোলপাড় করছেন বাসায়। আমি তখন গিয়েছি দোকানে। সে সময় উনি আমার তোরঙ্গটা খুঁজে বোতাম দেখতে পেয়েছেন সেখানে। তাই আমি দোকান থেকে আসতেই বললেন, রাস্কেল, তুই চুরি করে রেখেছিলি বোতাম তোর বাক্সে? এই বলেই মার। কিন্তু হুজুর, বাস্তবিক আমি চুরির মতলবে। কানুনগোর মুখের ভাবে ক্রমশ পরিবর্তন হতে লাগলো। ঘুঘু লোক, বেশ বুঝলেন আমি চুরির মতলবেই সোনার বোতাম তোরঙ্গে রেখেছিলুম। এমন লোককে কে বাসায় স্থান দেবে? তিনি হ্যাঁ তা বটে বলতে বলতে সরে পড়লেন। চতুর্দিকে রাষ্ট্র হয়ে গেল 2-1 দিনের মধ্যেই যে আমি মনিবের সোনার বোতাম লুকিয়ে রেখেছিলাম, তাই ধরা পড়াতে মার খেয়েছি। আর আমায় কেউ ভাঙচি দিতে আসে না। জেনে শুনে চোরকে কে কাছে রাখতে চায়? মনিব একদিন আমায় বললে, এ কি শুনছি, তুমি কানুনগো বাবুর কাছে বলেছ সোনার বোতাম লুকিয়ে রেখেছিলে বলে তোমায় মেরেছিলুম সেদিন? কেন এ কথা বললে? বললুম সব কথা খুলে। ওরা ভাঙচি দিতে আসে, বিরক্ত করে সর্বদা। না বলে উপায় কি? ও কথা না বললে কি আমার নিস্তার ছিল? মনিব বললে, তুমি অদ্ভুত লোক। এমন লোক আমি কখনো দেখিনি। আমায় ছেড়ে যেতে হবে বলে নিজের নামে নিজেই একটা মিথ্যে অপবাদ রটালে। এ তো নিজের ভাই করে না, ছেলে করে না।
তুমি রাঁধুনির কাজ করো না, সাধারণ লোক নাও তুমি। তোমাকে রাঁধুনি করে রেখে দিলে আমার অপরাধ হবে। তিনি যদিও সবাইকে বলে বেড়ালেন বোতাম চুরির কথা সর্বৈব মিথ্যে, কিন্তু সে কথা কেউ বিশ্বাস করলে না। মনিবকে কত বোঝালুম, ছেড়ে যেতে চাইলুম না। তিনি হাত জোড় করে মাপ চাইলেন, বললেন, আমায় অপরাধী করো না। তুমি আমার রাঁধুনির কাজ করবার লোক নাও। যা হয়ে গেছে তার চারা নেই। আর আমি সজ্ঞানে জেনে শুনে তোমায় দিয়ে চাকরের কাজ করাতে পারবো না। সেখানে চাকরি তো গেলই, যদিও এদিকে মনিব সবাইকে বলে বেড়ালেন বোতাম চুরির কথা মিথ্যে, কেউ সে কথা বিশ্বাস করলে না। সবাই ভাবলে চুরির জন্য আমার চাকরি গেল। আসবার সময় মনিব তার ঘড়ি, চেন এবং 50টি টাকা দিয়েছিলেন। এই দেখুন সেই ঘড়ি, চেন। কিন্তু সেই থেকে মনে কেমন একটা কষ্ট হলো। পথে পথে বেড়াই, আর কারো বাড়ি রাঁধুনির চাকরি নিইনি, নেব না।